কথাটা আমাকে আঘাত করলো গভীরভাবে। দুটি হারানো সন্তান, দীর্ঘ চিকিৎসা, অগণিত অপমানজনক প্রশ্ন, সবকিছু যেন এক মুহূর্তেই ফিরে এলো। আমি গভীর শ্বাস নিলাম আর বললাম, আমার সন্তান নেই বলে আমি কারো এটিএম মেশিন হয়ে যাইনি। শাহিদা বেগম কিছু বলতে যাচ্ছিলেন, আমি হাত দিয়ে তাকে থামিয়ে দিলাম আর বললাম, আপনি সন্তান জন্ম দিয়েছেন বলে আপনি ভুলের ঊর্ধ্বে নন। রাশেদ এক পা দুপা করে আমার সামনে এগিয়ে এলো আর বলল, আমার মায়ের কাছে তুমি এক্ষুনি ক্ষমা চাও। আমি তার দিকে কতক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ করে সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে বিভ্রান্ত ছিল না, সে অনেক আগেই পরিকল্পনা করে নিয়েছে। আর সেই সিদ্ধান্তে আমি ছিলাম না। উনি আমার মা, রাশেদ বলল। আমি মাথা নাড়ালাম আর বললাম, আমি তোমার স্ত্রী, সেই স্ত্রী যার খরচ বহন করতে করতে তুমি একদম ক্লান্ত হয়ে গেছো। আমি করিডোরের সামনে গেলাম আর আলো জ্বালালাম। সবাই সে আলোতে অনেক কিছু দেখতে পেল। সোফার পাশে একটা গোলাপি স্টিকার, সেটার মূল্য পরিশোধ করেছে মেঘলা। টেলিভিশনের পাশে আরেকটা স্টিকার, সেটারও পরিশোধ করেছে মেঘলা। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সবকিছু, এভরিথিং। এবং কি দেয়ালে যেটা ছবি টানানো ছিল, যে ছবিটা নিয়ে রাশেদ তোর বন্ধুদের সামনে গর্ব করেছিল, সেই ছবিটারও মূল্য পরিশোধ করেছে মেঘলা। ডাইনিং টেবিলের মাঝখানেও একটা গোলাপি স্টিকার ছিল, এমনকি সেটারও মূল্য পরিশোধ করেছে মেঘলা। নীলা মুখে হাত চাপা দিল আর সোহেলের মুখের হাসি যেন এক নিমেষে মিলন হয়ে গেল। আর শাহিদা বেগম, তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন একটু পরে বিস্ফোরণ হবে। তুমি এই বাড়ির দামও নির্ধারণ করে ফেলেছো? সেই শাহিদা বেগমের কণ্ঠে অপমানজনক রাগ এবং সবকিছু মিলেমিশে ছিল এই কথাটায়। আমি তখন বললাম, আমি তো বাড়ির কোনো দাম বা মূল্য নির্ধারণ করি, শুধুমাত্র কে দাম দিয়েছে সেটার নামই আমি উল্লেখ করেছি। রাশেদ ঝটকা মেরে সোফার পাশের স্টিকারটা তুলে ফেলল। এসব নাটক অনেক হয়েছে। স্টিকারটা দুই টুকরো করে মেঝেতে ফেলে দিল। আমি আরেকটা ফাইল বের করলাম। এখানে কোনো স্টিকার ছিল না, এখানে অনেক কাগজপত্র ছিল। ফাইল থেকে ব্যাংকের নমিনি এবং দলিল বের করে টেবিলের উপরে রাখলাম আর বললাম, এই ফ্ল্যাটটা আমি বিয়ের আগেই কিনেছি, কিস্তি আমি দিয়েছি, রেজিস্ট্রেশন খরচ আমি দিয়েছি, মেইনটেনেন্সও আমি দিয়েছি। রাশেদ কাগজগুলোর দিকে এমন ভাবে তাকালো যেন মনে হচ্ছিল কাগজগুলো অন্য কোনো ভাষায় লেখা। আমরা তো একসাথে থাকি, আমরা সবাই মিলেমিশে। আমি মাথা নাড়ালাম আর বললাম, হ্যাঁ থাকতেই পারে। আর কিছু বললাম না, প্রয়োজনও ছিল না কিছু বলা। থাকতে শব্দটা যেন পুরো ঘরের মধ্যে ঝুলে রইল। একটু পর শাহিদা বেগম তার ছেলের পাশে এসে দাঁড়ালেন আর বললেন, বাবা তুই কিছু বল। রাশেদ আমাকে গলা ফুপড়ে ফুপড়ে বলল, তার মানে কি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আমি মাথা নাড়ালাম আর বললাম, না, আমি তো শুধু তোমার নীতিতেই চলছি। যার টাকা তার জিনিস। সোহেল হাত দিয়ে পরিস্থিতিটা ঠান্ডা করতে চাইল আর বলল, এত দূরে যাওয়ার কি আছে ভাবি? তুমি তো জানোই আম্মা একটু শক্ত করেই কথা বলেন, তবে উনি তোমাকে অনেক ভালোবাসেন। মুহূর্তের মধ্যে আমার মুখে একটা ক্লান্তি হাসি ফুটে উঠল আর বললাম, সোহেল তোমার মা আজও খালি ডিব্বা নিয়ে এসেছেন এবং খাবার নিয়ে যেতে, আর সেই টাকা কিন্তু আমিই দিতাম। রান্না আমি করতাম, প্যাকেটও আমি করতাম। এটাকে কোনো ভালোবাসা বলে না, এটাকে অভ্যাসগত সুযোগ সুবিধা নেওয়া বলে। নীলা মুখে হাত চাপা দিয়ে মাথা নিচু করে ফেললো। রাশেদ টেবিলে একটা হাত ঝটকা দিয়ে বলল, আমার পরিবারকে এত অপমান করার অধিকার তোমার নেই। তারপর আমি তার দিকে তাকালাম আর বললাম, তোমার কি অধিকার ছিল সবার সামনে আমাকে এটা প্রমাণ করার যে আমি সব সময় তোমার টাকায় চলি? তখন বলল, ওটা তো একটা কথার কথা ছিল। আমি বললাম, না, ওটা কোনো কথার কথা তো ছিল না, ওটা ছিল নিচু মনের চিন্তাধারা। আবারও পরিস্থিতিতে নীরবতা নেমে এলো। বাইরে শিশুদের খেলার শব্দ ভেসে আসছিল, কিন্তু আমার ড্রয়িং রুমটা যেন পুরনো দিনের বহু বছরের হিসাবের আদালত হয়ে উঠেছিল। আমি এই শহরটাকে ভালোবাসতাম। ব্যস্ত রাস্তা, শীতের বিকেল, চায়ের দোকান, রাতের আলো, যেন নিজের ঘরের অতিথি হয়ে বেঁচে থাকাটা আর ভালো লাগছিল না। শাহিদা বেগম হঠাৎ করে ব্যাগটা তুলে নিলেন আর বলল, চলে যাচ্ছি। যেখানে পরিবারকে এত নিখুঁতভাবে অপমান করা হয় সেখানে আর এক মিনিটও থাকবো না। আমি বললাম, 1 মিনিট? তিনি আমার দিকে রাগ চোখে তাকালেন। আমি তার হাতে একটা কাগজ ধরিয়ে দিলাম আর বললাম, এখানে কিছু হিসাব আছে। সোহেল লাফিয়ে উঠলো, বলল, হিসাব? আমি তখন তাদেরকে বললাম, আপনারা আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলেন সেগুলো এখানে তালিকা রয়েছে। খাবারের খরচ দেই, উপহারের খরচ দেই, শুধু ধার নেওয়ার হিসাবটা। নীলা শাহিদা বেগমের আগেই কাগজটা হাতে নিল এবং পড়তে পড়তে ওর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। বলল, আম্মা, এখানে তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠানোরও হিসাব আছে। শাহিদা বেগম দ্রুত বললেন, ওগুলো বাচ্চাদের জন্য ছিল। নীলা তখন বলল, আপনি তো বলেছিলেন টাকাগুলো রাশেদ ভাইয়া দিয়েছে। আমি তখন বললাম, না, রাশেদ দেয়নি, টাকাগুলো আমার অ্যাকাউন্ট থেকে চলে গিয়েছে। নীলা আমার দিকে তাকালো সত্যিকার আর বিশ্বাস নেই। আমি জানতাম না ভাবি। আমি বললাম, আমি জানি, এবং আমি সত্যিই জানতাম। নীলা স্বাচ্ছন্দ্য বোধ ছিল, উদাসীন ছিল, কিন্তু সে কুটিল ছিল না। কুটিলের গন্ধ আলাদা, সেই গন্ধ আমি বহু বছর ধরে চিনে এসেছি। সোহেল কাগজটা টেনে নিল, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তারপর শক্ত করে বললেন, 80,000 টাকা। শাহিদা বেগম তখন বললেন, পরিবারের মধ্যে কোনো টাকার হিসাব করা হয় না। আমি সাথে সাথে উত্তর দিলাম, পরিবারের মধ্যে কাউকে ব্যবহার করা যায় না। রাশেদ ঘৃণা ভরা চোখ নিয়ে আমার দিকে তাকালো আর বলল, তুমি এখন অনুভূতিরও দাম নির্ধারণ করছো? আমি বললাম, না, শুধু অপমানের জন্য টাকা খরচ করে দেওয়া বন্ধ করেছি। তারপর আমি দরজার পাশে রাখা ধূসর রঙের ট্রাভেল ব্যাগটা হাতে আনলাম। রাশেদ কপাল কুঁচকে বলল, এটা কি? আমি বললাম, তোমার 1 সপ্তাহের কাপড় আর প্রয়োজনীয় কাগজপত্র তোমার চেইনের মধ্যে রাখা আছে। রাশেদ বিস্ফোরিত হয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি সাথে সাথে উত্তর দিলাম, না, আমি শুধু বুঝিয়ে দিয়েছি। শাহিদা বেগম চিৎকার করে উঠলেন, বিষয়টা এখানে শেষ হবে না। আমি বললাম, ঠিকই বলেছেন, কাল থেকে আমি তালা বদলে ফেলবো। রাশেদ কাছে এগিয়ে আসলো, এত কাছে তার চোখে আমি রাগ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আর বলল, তোমার অধিকার নাই। আমি ওর
দিকে তাকালাম আর ফোনটা হাতে নিলাম আর বললাম আমার আইনজীবী এটাই বলছে। সে থমকে গেল, কারণ কিছু মানুষ কষ্ট দিতে ভয় পায় না কিন্তু প্রমাণকে ভয় পায়। মেঘলা, খসড়া প্রস্তুত, সাক্ষী ছাড়া কোনো আলোচনা করব না। রাশেদ নামটা পড়ে ফেললো। মেহেরিন ইসলাম, তোমার স্কুল জীবনের বন্ধু? আমি বললাম হ্যাঁ, তিনি এখন পারিবারিক আইনের আইনজীবী। শাহিদা বেগম তার ছেলের হাত ধরলেন আর বললেন চল, ওকে ওর স্টিকার নিয়ে থাকতে দে। আর ব্যাগটা নিয়ে দরজার কাছে গিয়ে ফিরে তাকালো। বলল তোমার রাগ কমে গেলে আমাকে একটা ফোন দিও। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। মনে পড়ে গেল সেই রাশেদের কথা, যে রাত জেগে আমার জন্য চা বানাতো। অফিস থেকে ফিরতে দেরি হলে আমার জন্য সে অপেক্ষা করতো। হাসপাতালের কঠিন রাতগুলোতে সে আমার হাত চেপে ধরে বসে থাকতো। আমার কষ্টে সে কাঁদতো। সেই মানুষটা আসলে তখন সঠিকই ছিল, কিন্তু সেই মানুষটা ধীরে ধীরে হারিয়ে গেছে। আমি বিল দিচ্ছিলাম, রান্না করছিলাম, সবকিছু নিজে সামলানোর চেষ্টা করেছিলাম, আর সে ভেবে নিয়েছিল আমার এইসব ত্যাগকে সে স্বাভাবিক বলে ধরে নিয়েছিল। আমি তখন তাকে বললাম এটা রাগ না রাশেদ, এটা একটা চূড়ান্ত হিসাব। আমি সাথে সাথে দরজাটা বন্ধ করে দিলাম, জোরে নয় তবে নাটকীয় ভাবে নয়, স্বাভাবিকভাবেই আমি দরজাটা বন্ধ করে দিলাম। তবে একটা অধ্যায় একদম শেষ করে দেয়া হয়, পুরো বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে গেল। আমি ডাইনিং টেবিলে বসে রইলাম, চারদিকে শুধু গোলাপি স্টিকার। ভাবলাম বহু বছর পরে এই প্রথমবার আমার চুলে বড় কোনো হাড়ি নাই, মিষ্টি বানানোর তাড়া নেই, থালা সাজানোর ব্যস্ততা নাই, লবণ কম বেশি হয়েছে বলে কেউ অভিযোগও করছে না। এখন শুধু আমি আর একটু ক্ষুধা। আমি আমার ক্ষুধার জন্য একটা চিজ স্যান্ডউইচ বানালাম, নিজের কেনা পাউরুটি দিয়ে, নিজের কেনা চিজ দিয়ে। অদ্ভুত ভাবে খেলাম, সেটা স্বাদ ছিল একদম বিজয়ের মতো। পরদিন সকালে রাশেদ ফোন করেনি, ফোন করেছিলেন শাহিদা বেগম। একবার নয় 16 বার, তারপর নীলা, তারপর সোহেল। বিকাল পর্যন্ত কারোর ফোনই আমি ধরিনি। তারপর নীলার ফোনটা অবশেষে রিসিভ করলাম। গলা নিচু, ক্লান্ত, আর বলল ভাবি আমি দুঃখিত। আর বলল আমি সব হিসাব দেখেছি, আমি সত্যি এগুলো জানতাম না। আমি চুপ করে রইলাম। তারপর সে আবার বলল আমি আর সোহেল সব টাকাগুলো আপনাকে শোধ করে দেব, একসাথে না পারলেও ধীরে ধীরে করব। আমি জানালার দিক তাকিয়ে তারপর বললাম ধন্যবাদ। তারপর কতক্ষণ চুপ থেকে বলল বাচ্চাগুলো তোমার খোঁজ করছে। আমার বুকের ভিতরে হালকা একটা ব্যথা উঠলো। আমি ওদের ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, কিন্তু ভালোবাসা ব্যবহার করার জন্য বাজারের ব্যাগ কিনতে যাওয়া হয়নি। শুধু সেই পরিবারের কাছ থেকে আমার পাওয়া ছিল প্রথম ক্ষমা প্রার্থনা। 3 দিন পর রাশেদ আবার ফিরে এলো। চোখের নিচে কালো চুলগুলো এলোমেলো হয়ে আছে, শার্ট কুচকানো এবং হাতে একটা পাউরুটির প্যাকেট। দরজার সামনে এসে অস্বস্তি নিয়ে বলল পাউরুটি কিনে নিয়ে এসেছি। তার এই কথাটা শুনে আমার বুকের ভিতরে কিছু একটা নড়ে উঠেছিল, খুবই সামান্য তবুও উঠেছিল। আমি চুপ করেছিলাম। তারপর কিছুক্ষণ পর বলল আমি কি ভিতরে আসতে পারি? আমি ওকে ভিতরে আসতে দিলাম। দরজাটাও বন্ধ করলাম না। রাশেদের চোখ দুটো চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখছিল। গোলাপি স্টিকার গুলো আর আগের মতো নেই, অনেকগুলোই খুলে ফেলেছি। অনুশোচনা থেকে নয়, তাদের কাজ শেষ হয়ে গিয়েছিল সেজন্য। রাশেদ অনেকক্ষণ চুপ থেকে বলল আম্মা অনেক ভুল করেছে, আমিও করেছি। ভেবেছিল আমি শান্ত গলায় তার উত্তরগুলো দিব। পর রাশেদ একটা দীর্ঘশ্বাস ফেললো আর বলল আমি কখনো ভাবিনি তুমি যে এত কিছু করেছো। আমি মাথা নাড়ালাম আর বললাম তুমি কখনো জানতে চাওনি। তখন সে বলল অফিসে সবসময় একটা কথা শুনতাম যে পুরুষকেই নাকি সবার পরিবারের কর্তা হতে হয়, স্ত্রী যেন তার চেয়ে কখনো বড় হতে না পারে। নাইম সবসময় বলতো স্ত্রীরা বেশি হয়ে গেলে সে কখনোই তার স্বামীকে সম্মান করে না। তারপর আমি তার দিকে তাকালাম আর বললাম আমার সবকিছুকে অবিশ্বাস অদৃশ্য করে দিলে কি তোমার সম্মান ফিরে আসতো? রাশেদ কিছুক্ষণ উত্তর দিতে পারলো না। তারপর বলল আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। পরক্ষণে আমি বললাম হ্যাঁ এটাই তো মূল সমস্যা। তারপর রাশেদ টেবিলের উপর পাউরুটির প্যাকেটটা রাখলো আর বলল আমি সবকিছু ঠিকঠাক করতে চাই। তারপর আমি তাকে বললাম গত 1 বছরের প্রকৃত খরচের অর্ধেক টাকা তুমি আমাকে ফেরত দাও। রাশেদ বলল সব? তারপর আমি বললাম হ্যাঁ, তুমি তো বলেছিলে যার যার খরচ সে নিজে বহন করবে। সে কিছু বলতে গিয়েও থেমে গেল আর বললাম পারিবারিক কাউন্সিলর মানতে হবে। তোমার মা কখনো নিমন্ত্রণ ছাড়া এই বাড়িতে যেন ঢুকে না। শুক্রবারের ভোজন বন পদ্ধতিটা এখন থেকে বন্ধ থাকবে। কোনো খালি ডিব্বা নয়, কোনো অজুহাত নয়, কোনো অপমান নয়, কোনো কিছু নয়। রাশেদ যেন প্রতিটা শর্তের শুরুতে একটু একটু করে বাস্তবতায় ফিরে আসছিল। অবশেষে বলল এখন আমাদের কি হবে? এই প্রশ্নটাই না আমাকে সব থেকে বেশি কষ্ট দিল, কারণ এই আমরা শব্দটার মধ্যে অনেক স্মৃতি লুকিয়ে ছিল, অনেক ভালোবাসাও ছিল, অনেক ঋণও ছিল। আমি ধীরে ধীরে উত্তর দিলাম এই আমাদের শব্দটার মধ্যে জানি না আর কোনো কিছু, কোনো ভালোবাসা আছে কিনা। রাশেদ বলল না না, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। সাথে সাথে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। তবুও বললাম আমিও তোমাকে ভালোবেসেছিলাম যখন তুমি আমাকে সবকিছুর মধ্যে একা ফেলে রেখে দিয়েছে। সে মুখে হাত চাপা দিল। আমি তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেইনি, কারণ সব ক্ষত সাথে সাথে ব্যান্ডেজ করালে ভিতরে কিন্তু ক্ষতটা থেকেই যায়। এইভাবে কেটে গেল 2 মাস। রাশেদ সত্যি টাকাগুলো ফেরত দিতে শুরু করলো, একসঙ্গে নয় তবে ধীরে ধীরে। গেমিং কনসোল বিক্রি করলো, দামি দামি জুতোগুলো বিক্রি করলো, বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা কমিয়ে দিল, গোপনে গোপনে মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করলো। জীবনে সেই প্রথমবারের মতো বুঝলো একটা ফ্রিজ ভর্তি করতে কতগুলো টাকা খরচ হয়। একদিন বাজার করতে গিয়ে আমাকে মেসেজ করেছিল সরিষার তেলের দাম এত বেশি
কেন? আমি কোনো উত্তর দেইনি। কিছু শিক্ষা নিজের থেকে শিক্ষা নিতে হয়। এদিকে এক শনিবার শাহিদা বেগম এলেন, কিন্তু এবার তার হাতে কোনো খালি ডিব্বা ছিল না, হাতে এক গুচ্ছ ফুল। আমি পুরো দরজা খুলিনি, অল্প একটু ফাঁক করেই দাঁড়িয়েছিলাম। তিনি গম্ভীর গলায় বললেন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি কোনো কথা বলিনি। তিনি ঠোঁট কামড়ে বললেন, আমি অন্যায় করেছি। আমি চুপ। তিনি আরো বললেন, আমি তোমার থেকে অনেক সুযোগ নিয়েছি। কথাগুলো বলতে তার ভীষণ কষ্ট হচ্ছিল, আর অহংকারগুলো ভাঙার শব্দ আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর তিনি আরো বললেন, সন্তান নিয়ে কথাগুলো বলা আমার একদমই উচিত হয়নি। আমার বুকের ভিতরে হালকা ব্যথা ছড়িয়ে পড়লো। যে সন্তানগুলো আজও পৃথিবীর আলো দেখেনি, যাদের জন্য বহু রাত কেঁদেছি, যাদের অনুপস্থিতিতে আজও আমার বুকের ভিতরে শূন্য নীরবতা। আমি শান্ত গলায় বললাম, আজই আপনাকে ক্ষমা করতে পারছি না, তবে আমি আপনার ক্ষমা চাওয়াটা গ্রহণ করলাম। শাহিদা বেগম মাথা নাড়ালেন, ভিতরে ঢুকেনি, ফুলগুলো দরজার সামনে রেখে আবার চলে গেলেন। সেদিন রাতে রাশেদ ফোন করলো এবং অনুমতি চাইলো কিছু জিনিস আনার জন্য। আমি অনুমতি দিলাম। তারপর ঘরে ঢুকলো, ঢুকেই ফুলগুলো দেখতে পেল। বলল, আম্মা কি এখানে এসেছিলেন? আমি বললাম হ্যাঁ। তারপর বলল, তুমি কি তাকে ক্ষমা করে দিয়েছো? আমি বললাম না। সে মাথা নাড়ালো আর বলল, ঠিক আছে। তবে এই ঠিক আছে শব্দটাই যেন আমার কাছে মনে হলো বহুদিনের পুরনো একটা পরিণতির উত্তর। সে আমাকে চাপ দেয়নি, কারো পক্ষ নেয়নি এবং কোনো কিছু করাতে বাধ্য করেনি। ঠিক এইভাবেই 1 বছর কেটে গেছে, কিন্তু আজও আমি নিশ্চিত নই যে আমাদের বিয়েটা আদৌ টিকবে কিনা। আমি আর রাশেদ এখনো আলাদা থাকি, তবে মাঝে মধ্যে দেখা হয়, কখনো নিরিবিলি রেস্টুরেন্টে, কখনো চায়ের দোকানে। দেখে মনে হয় যেন আমরা দুজনকে একে অপরকে আবার নতুন করে চিনছি। এখন সে নিজের চায়ের বিল নিজেই দেয়, আমারটা আমি দেই। এখন সে প্রায় রবিবার নিজে রান্না করে, খুবই জঘন্য রান্না। একদিন সে কাচ্চি রান্না করেছিল, এতটাই লবণ দিয়েছিল, এতটাই খারাপ লেগেছিল খেতে, দুজনে হাসতে হাসতে চোখে পানি চলে এসেছিল। আমি মজা করে বলেছিলাম, আর একটু ঠিকঠাক হলে মনে হয় ভালো হতো। রাশেদ সঙ্গে সঙ্গে ভয় পাওয়ার ভান করছিল। প্লিজ আম্মাকে ডেকো না। আমরা দুজনেই হেসে ফেলেছিলাম। এটা সম্পূর্ণ ক্ষমা ছিল না, তবে একটা নতুন বাধা এসেছিল, আর একটা নতুন শুরু। আজ থেকে আমার ফ্রিজে কোনো নতুন গোলাপি স্টিকার নেই, প্রয়োজনও নেই, কারণ এই বাড়ির এখন প্রতিটা জিনিসেরই এখন নিজস্ব একটা স্মৃতি আছে। এখন প্রতিটা জিনিস নিজে নিজেই জানে যে কে তার দাম দিয়েছিল, আর রান্নাঘরের হাঁড়িপাতিগুলোও জানে যে কে তাকে প্রতিবার মেজেছিল। কি ডাইনিং টেবিলটাও জানে যে এখানে একদিন বসে বসে একটা মেয়ে তার নিজের সম্মান, নিজের হারানো সবকিছু ফিরিয়ে এনেছিল। আর আমিও জানি, আমি এখন বাধ্য হয়ে আর রান্না করি না। যখন রান্না করি নিজের ইচ্ছাতেই করি। যখন পাউরুটি কিনি নিজের জন্যই শুধু কিনি। কাউকে খেতে ডাকলে আর সে খালি ডিব্বা হাতে নিয়ে আসে না, আগে থেকে নিয়ে আসে একটা শর্ত। ধন্যবাদ, অনেকদিন ধরে এই শর্তটাকেই আমি চেয়েছিলাম। আর যদি রাশেদ কোনোদিন এই বাড়িতে স্বামী হিসাবে ফিরে আসে, তবে তাকে একটা শর্ত মেনেই ফিরে আসতে হবে। আমি কখনো তার টাকার প্রয়োজন অনুভব করিনি। আমি শুধু চেয়েছিলাম সে এমন ভাবে বাঁচা বন্ধ করে যেন তার জন্য সবকিছু করাই আমার একমাত্র নিয়তি। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ একটা সংগৃহীত গল্পের শেষ পর্ব আপনারা শুনতেছিলেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি এই গল্পটা আপনাদের কাছে ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই পেজের সাথে থাকতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করতে হবে। ধন্যবাদ।